আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে অধ্যায় 2 সেট টু ফাংশন অধ্যায়টি আছে সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো সবার প্রথম আমরা বেসিক আলোচনার মধ্য দিয়ে আসি। তোমরা মূলত সেট বলতে কি বুঝো? যেহেতু তোমাদের অনুশীলনী 2 এর অধ্যায় 2 এর 2.1 এবং 2.2 তোমাদের 2.1 এর মধ্যে সেট নিয়ে আলোচনা করা হয়েছে এবং 2.2 এর মধ্যে আলোচনা করা হয়েছে ফাংশন নিয়ে। তো আমরা প্রথমে অধ্যায় 2 এর 2.1 এর অনুশীলনী অঙ্কগুলো করব, তাই আজকে আমরা সেট নিয়ে আলোচনা করব। এখন তোমাদের যদি আমি বলি তোমরা সেট বলতে মূলত কি বুঝো? তোমরা যদি দৈনন্দিন জীবনে যেই সেটগুলো আমরা দেখতে পাই, সাপোজ ডিনার সেট, কলমের সেট, পেন্সিলের সেট বা অনেক রকমের যে সেট বিদ্যমান থাকে, মানে যে একটা ডিনার সেটের মধ্যে অনেক কিছু থাকে। সাপোজ তোমার জ্যামিতি বক্সের মধ্যে তোমরা যদি দেখতে পাও কলম, চাঁদা, কাটা কম্পাস, পেন্সিল, তাহলে ওইটা কি একটা জ্যামিতি বক্সের সেট, ঠিক আছে? তো সেটের সংজ্ঞাটা তোমাদের সৃজনশীলের ক নাম্বারের মধ্যে মাঝে মাঝে আসে, তোমরা এটা ভালোভাবে মনে রাখবে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে, ঠিক আছে? এটা হচ্ছে সেটের সংজ্ঞা, এটা তোমরা সকলে মনে রাখবা। আচ্ছা, এখন দেখো এখানে বলছে যেমন 2, 4, 6 এই তিনটি সংখ্যা সেট এ। আচ্ছা, এখন সেটকে কিভাবে প্রকাশ করে? সেটকে প্রকাশ করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? তো তোমরা যে কোনো সেটকে বা যতগুলো সেট থাকে তোমরা সেট বোঝানোর জন্য সবসময় কি ব্যবহার করবা? সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? তো যেমন এ একটা সেট, তারপর কি বি একটা সেট। এখন দেখো বি সেটের উপাদান এ এবং বি উপাদান প্রকাশের চিহ্ন বিলংস টু, এটাকে এই চিহ্নকে বলে কি? বিলংস টু, ঠিক আছে? এই চিহ্নকে কি বলে? বিলংস টু। সাপোজ এখানে এ বি সি তিনটে উপাদান আছে, ঠিক আছে? এখানে তিনটে উপাদান আছে আর এই উপাদানগুলা এ সেটের মধ্যে আছে। এখন আমি বলতে পারি যে এ বিলংস টু এ, কারণ এই এ সেটের মধ্যে কি এ বিদ্যমান, তারপর কি যে বি, তাহলে বি বিলংস টু এ, কারণ এই বি উপাদানটা কি এ সেটের মধ্যে বিদ্যমান। আর সি যে উপাদানটা আছে এটাও কি বিলংস টু এ, ঠিক আছে? মানে সি উপাদানটাও কি এ সেটের মধ্যে কি বিদ্যমান, ঠিক আছে? সাপোজ যদি তোমাদের এটা অসুবিধা হয়, যেমন একটা জ্যামিতি বক্স যদি আমরা চিন্তা করি, তো জ্যামিতি বক্সের মধ্যে তো পেন্সিল, কাটা কম্পাস এগুলা থাকে। তো এখন এগুলা চাইলে যেমন আমি বলতে পারি পেন্সিল বিলংস টু জ্যামিতি বক্স, তারপর দেখো চাঁদা বিলংস টু কি জ্যামিতি বক্স, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারছো, মানে মূল যেই সেটটা থাকে সেটার ভিতরে যা যা থাকে ওইটা কি বিলংস টু করবে, ঠিক আছে? তো যেমন এখানে বলছে যেমন এ বিলংস টু বি এবং পড়া হয় এ বি এর সদস্য, ঠিক আছে? তো এই যে দেখো বি সেটের উপাদান কি এ বি বলছিল, যেটা আমি তোমাদের তখন বললাম। তো এ বিলংস টু বি আর বি বিলংস টু বি, পড়া হয় বি বি এর সদস্য, তো বি বিলংস টু বি আমি তোমাদের একটু আগেই বললাম, ঠিক আছে? বলছে উপরে বি সেটে সি উপাদান নেই, তো যেহেতু সি বলছে আমাদের যদি কোনো নৈমিত্তিক আসে যে সি বিলংস টু করে না, তাহলে কি সি নট সি এটাকে বলে নট বিলংস টু, ঠিক আছে? নট বিলংস টু বি মানে কি যে সেটটা উপাদান থাকবে না ওইটা কি বিলংস টু হবে না, ঠিক আছে? এখন দেখো সেট প্রকাশের পদ্ধতি, সেট দুই ভাগে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা কি সেট গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি বলছে যে সংখ্যা আছে বা নাম্বার আছে ওইটাই কি তালিকা পদ্ধতি। আর সেট গঠন কি, মানে সংখ্যা, নাম্বার বা কোনো উপাদান কিছুই থাকবো না, এটা আমরা লেখা বুঝাবো যে এখানে কোন কোন সংখ্যা অথবা নাম্বার হইতে পারে। যেমন দেখো এখানে তালিকা পদ্ধতি কি, যেমন এ সেটের উপাদান এ বি, বি সেটের উপাদান 2, 4, 6, যেমন সি সেটের উপাদান নিলয়, তৃষা, শুভ্র। তো এটার মধ্যে দেখো এখানে কি উপাদান আকারে কি প্রকাশ করা আছে, ঠিক আছে? এটা কি তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতিটা সহজ, কিন্তু দেখো সেট গঠন পদ্ধতিটা আগে বুঝো যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানের নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। মানে আমাদের উপাদান নির্ধারণ করবো এটা কি কি থাকবো। সাপোজ দেখো এক্স এক্স, ঠিক আছে? স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো এখন দেখো স্বাভাবিক বিজোড় সংখ্যা, এখন এক্স ডট এক্স, ঠিক আছে? এটাকে বলে এক্স ডট এক্স, এটাকে বলে সাচ ডেট, ঠিক আছে? এই চিহ্নটাকে বলে কি হয়? সাচ ডেট, মানে এক্স সাচ ডেট এক্স, ঠিক আছে? এটা তোমাদের মনে থাকবো। এখন বিজোড় সংখ্যা, তো আমরা বিজোড় সংখ্যা কি কি 1, 3, 5, 7 মানে চলতেই থাকবো। তো আমরা বুঝতে পারলাম কি এখানে কি বিজোড় সংখ্যা আছে, কিন্তু কয়টা আছে আমাদের বলে নাই। তো দেখো যেহেতু এই পদ্ধতি সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম রুলস দেওয়া থাকে, এই জন্য এই সেটকে রুল মেথড। আচ্ছা ঠিক আছে,
এখন দেখো উদাহরণ 1, এটাকে একটা সেট এ একটা সেট দেওয়া আছে, সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখন দেখো 7, 4, 21, 28, তো একটা জিনিস বুঝতে পারলা যে এটা কিভাবে বাড়তেছে। 7 দুগুণে কত 14, 3 সাতা কত 21, 4 সাতা কত 28, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা বলতে পারি না এক্স সাজ ডেট এক্স, ঠিক আছে। এটা কত 7-এর গুণিতক না, কমা কি 7 এর গুণ মানে কি 7-এর নামতা বা গুণিতক, এখন দেখো 7-এর নামতা তো চলতেই থাকবে, কিন্তু এটা কি চলছে? চলে নাই। তো এটা কি 7-এর গুণিতক কি 0 থেকে বড় আর কত 28 থেকে ছোট অথবা কি সমান। এই যে দেখো এখানে দেওয়া আছে, কারণ কি 28 পর্যন্ত দিকে থাইমে গেছে না, তাহলে কি 0 থেকে বড় আর 28 থেকে কি ছোট। এটা ছিল এই সেট গঠন পদ্ধতি। এখন আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো, ঠিক আছে। এখন দেখো আমাদের এটা দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স, 28-এর গুণনীয়ক। এখন 28-এর গুণনীয়কগুলো আমরা কিভাবে বের করবো? তো 28-এ যদি আমরা ভাঙাই, যেমন 28-এ যদি আমরা ভাঙাই, প্রথমে 28-এ আমরা ভাঙাইলে 2 দিয়ে যদি আমরা ভাঙাই কত পাবো? 14 দুগুণ 28, আবার 14, এভাবে না ভাঙাই আমরা অন্যভাবে ভাঙাবো, যেমন 28 1 গুণ 28, তারপর কত 14 দুগুণে 28, তারপর আর কেমনে যায় 3 7 21, 4 7 28, তো 4 গুণ 7, ঠিক আছে। 4 7 28, তো আমার গুণনে কত 1 2 4 7 14 আর 28। তো দেখো 1 2 4 7 14 আর কি 28। এই যে দেখো, তাহলে বি সেটের উপাদান 1 2 4 7 14 আর কত 28, ঠিক আছে। এই ছিল তোমাদের উদাহরণ 2। তারপর দেখো উদাহরণ 3 কি, এক্স সাজ ডেট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন 18, মানে 18 থেকে কিউব ছোট। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা কি, মানে ওই যে 1 2 3 4 এগুলো কি ধনাত্মক, আর মাইনাসের গুলা কি ঋণাত্মক। এখন কি এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার বলছে 18 থেকে কিউব ছোট। এখন তুমি ধনাত্মক পূর্ণ সংখ্যা সবচেয়ে ছোট কি 1, 1 স্কোয়ার মানে কত 1। তো এখন 2 স্কোয়ার করো 4, 3 স্কোয়ার করো কত হইব 9, তারপর 4 স্কোয়ার করো কত হইব 16, তারপর 5 স্কোয়ার করো কত হইব 25। তো দেখো আমাদের বলছে 18 থেকে অবশ্যই কি হইতে ছোট হইতে, তাহলে আমাদের 1 2 3 এবং 4 এই 4টার সঙ্গে কি করতে পারবো আমরা নিতে পারবো, আর বাকিগুলো কি নিতে পারবো না। এই যে দেখো এখানে করা আছে, তো এই যে দেখো, তো নির্ণয় সেট 1 2 3 4। তো আশা করি উদাহরণ 3 তোমরা বুঝতে পারছো, উদাহরণ 3 তোমরা বুঝতে পারছো। তো আর এই যে এই কাজগুলো তোমরা বাসায় নিজে নিজে ট্রাই করবা, যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, এখন আমরা মূলত জানলাম যে সেটের এখন দেখো আমরা সামারি যদি আলোচনা করি, এই পর্যন্ত আমরা কি কি দেখলাম। সবার প্রথম আমরা দেখলাম সেট, তারপর আমরা দেখলাম সেটকে 2 ভাগে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি, ঠিক আছে। আর আমরা 3টা উদাহরণ দেখলাম কিভাবে তালিকা থেকে গঠন পদ্ধতিতে নির্ণয় করা যায় আর কিভাবে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নির্ণয় করা যায়। এখন আমরা দেখব সসীম সেট। তো সসীম সেট আর অসীম সেট মানে কি? সসীম সেট বলতে বোঝায় যে সেটের লিমিট আছে, যেমন 1 2 3 4 শেষ, তারপর 4 5 6 শেষ। কিন্তু দেখো যদি আমাদের কখন এরকম থাকে 1 2 3 ডট 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 ডট, তো এটা কি শেষ আছে নাই, তাহলে এটা কি একটা অসীম সেট, ঠিক আছে। এটা কি অসীম, যেই সেটের লিমিট আছে ওটা সসীম মানে ফিনিট সেট, আর যেই সেটের লিমিট নাই মানে ইনফিনিট সেট, ঠিক আছে। এইগুলা তো তোমরা নর্মালি বুঝতে পারছো। আচ্ছা দেখো এখানে একটা উদাহরণ আছে, দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। আচ্ছা, এখন সকল যে স্বাভাবিক সংখ্যা আছে, সকল স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 5 6 যা আছে এইগুলা না, এইগুলা তো সব কি কখনো শেষ আছে, মানে এটা দেখাইতে বলছে এই সকল স্বাভাবিক সংখ্যা সেট যদি আমরা করি তাহলে এটা কি হবে একটা অসীম সেট। তো দেখো এখানে কি বলছে, ধরা যাক স্বাভাবিক সংখ্যার সেট n মানে কি ন্যাচারাল নাম্বার একটি সসীম সেট, মানে ধরে নিছি একটা সসীম সেট। তাহলে এই সেটের অবশ্যই একটি সর্বোচ্চ উপাদান কে থাকবে, মানে আমরা ধরে নিছি যে এই সেট এর সর্বোচ্চ সংখ্যা কে, তাহলে যেখানে কে বিলংস টু n হবে। তো বলছিলাম n সেটের মধ্যে কে অবশ্যই কি থাকবে বিদ্যমান, কিন্তু স্বাভাবিক সংখ্যা ধারণা অনুসারে কে যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে কে প্লাস 1 একটি স্বাভাবিক সংখ্যা হবে যা কে এর চেয়ে বড়, ঠিক আছে। তো বুঝছি এই কথা, যেমন আমি যদি ধরি এই আমাদের 1 2 3 করে হিসাব করি, তো আমরা ইনফিনিটি পর্যন্ত হিসাব করলাম, এখন আমরা ধরলাম
সবচেয়ে বড় সংখ্যাটা যদি হয় কে, তো আমরা স্বাভাবিক সংখ্যার নিয়ম অনুসারে কে প্লাস ওয়ান হইব না? অবশ্যই হইব। তো অবশ্যই কি কে থেকে কি কে প্লাস ওয়ানটা বড়, তো এখানে এটাই বুঝাইছে। তো স্বাভাবিক সংখ্যার সেট এন এর উপাদান হবে, অর্থাৎ কে প্লাস ওয়ান বিলংস টু এন, ঠিক আছে। তো শুরুতে আমরা এন সেটের সর্বোচ্চ উপাদান হিসেবে কে সংখ্যা ধরেছিলাম, পরবর্তী দেখা গেল কে প্লাস ওয়ান সংখ্যাটিও এন সেটের একটি উপাদান। একইভাবে দেখানো হয় কে প্লাস টু আর কে প্লাস থ্রি সংখ্যাগুলো এন সেটের উপাদান হবে। সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট এন সসীম হতে পারে না, ঠিক আছে। মানে স্বাভাবিক সংখ্যার সেট মানে ন্যাচারাল নাম্বার কি কখনো সসীম না, তাই স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট, ঠিক আছে। তা আশা করি উদাহরণ 4টা তোমরা বুঝছো। যে কাজের অঙ্কগুলো আছে এগুলো তোমরা নিজেরা নির্ণয় করবা। আচ্ছা, এখন আসে ফাঁকা সেট। ফাঁকা সেট বলতে বোঝায় যে সেটের কোনো উপাদান নেই তাকে কি বলে? ফাঁকা সেট। এই যে দেখো ফাঁকা সেট কাকে বলে? যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করা যায়। এই যে তুমি চাইলে এই যে একটা গোল দিয়া এমনি একটা দাগ দিতে পারো, এটা একটা ফাঁকা সেট, অথবা এই যে দুইটা ব্রেকে দিবা, মাঝখানে কিছু লিখবা না, এটা একটা ফাঁকা সেট। মানে ফাঁকা সেটকে দুই ভাগেই কি করা যায়? প্রকাশ করা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন ভ্যানচিত্র। তো ভ্যানচিত্রের অঙ্কটা আসলে আমরা ভ্যানচিত্রের অঙ্কগুলো দেখবো। এখন আসো উপসেট। আচ্ছা, এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উপসেট। মানে উপসেট দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে উপসেট আর একটা হচ্ছে গিয়ে প্রকৃত উপসেট। মানে দুইটার পার্থক্যটা আমি বলি। যে সেটের মধ্যে ফাঁকা সেট থাকবে ওইটা হবে উপসেট, আর প্রকৃত উপসেট হবে ফাঁকা সেট বাদ দেওয়া যে সেটগুলো থাকবে সেগুলো হচ্ছে কি প্রকৃত উপসেট। মানে দুইটার পার্থক্য এখানেই, মানে ফাঁকা সেট থাকলে উপসেট আর ফাঁকা সেট না থাকলে কি প্রকৃত উপসেট। এখন দেখো ফাঁকা সেট থাকবে আর প্রকৃত উপসেট, এখন তোমাদের আমি বুঝাই। মূলত উপসেট কি, মানে একটা সেটের উপাদানগুলোকে তুমি যতভাবে লিখতে পারো, একটা সেটের উপাদানগুলোকে তুমি যতভাবে লিখতে পারো। সাপোজ একটা সেটের উপাদান হচ্ছে এ বি। এখন আমি চাইলে এটাকে সবার কিভাবে লিখতে পারি? তো সবার প্রথমে লিখতে পারি এ, তো এ একটা, পরে বি, তারপর কি এ বি দুইটার একসাথে লিখতে পারি, ঠিক আছে। আর আমরা লাস্টে একটা কি দিতে পারি? ফাঁকা সেট। মানে এটাকে আমরা এই যে এ বি যে সেটটা ছিল এটাকে আমরা যেভাবে কি ইচ্ছা সেভাবে কি লিখতে পারি, এর থেকে বেশি কি আর কি লিখা যায় না। তো এখন উপসেট নির্ণয় করার জন্য তোমরা ধরো এ সেটের উপাদান হচ্ছে দুইটা, এই জন্য আমরা 4টা বেরোইছে। এ সেটের উপাদান যদি থাকতো 3টা তাহলে আমাদের বেরোইতো কয়টা? 9টা। মানে এটা যদি উপাদান সংখ্যা n হয় তাহলে আমাদের যে উপসেটগুলো আছে ওইটা n স্কয়ার আকার আসবে। সেটা হচ্ছে কিসের জন্য? উপসেট নির্ণয় করার জন্য, ঠিক আছে। আর যদি প্রকৃত উপসেট বলে, ওই যে বলছিলাম ফাঁকা সেট, তো আমাদের প্রকৃত উপসেট নির্ণয় করার জন্য কি n স্কয়ার মাইনাস 1, মানে যে ফাঁকা সেটটা থাকবে ওইটা কি যাবো? বাদ যাবো, ঠিক আছে। এগুলো অনেক সময় নৈবেত্তিকের মধ্যে আসে, তোমরা এগুলো বলবা, পড়ে নিবা, ঠিক আছে। এই যে দেখো এখানে বইলা দিছি, আমি তো তোমাদের বলেই দিছি। আচ্ছা দেখো এখানে একটা উদাহরণ আছে, পি সমান সমান এক্স ওয়াই জেড, এর উপসেটগুলো লিখে এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো, ঠিক আছে। তো আচ্ছা, তো আমরা এগুলা লিখবো এবং প্রকৃত উপসেটগুলা বাছাই করব। তো এখন দেখো এক্স ওয়াই জেড, ঠিক আছে। এক্স ওয়াই কি জেড। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তোমাদের কি কোনো আইডিয়া আছে যে এটাকে আমরা কিভাবে লেখা যায়? তো এখন দেখো আমি উপরে একটা কথা তোমাদের উল্টা বলছি। আমাদের যে ইটা ছিল উপসেট নির্ণয় করার জন্য আমাদের ফাঁকা সেটগুলা, মানে ফাঁকা সেট থাকবে, বাট যে আমাদের যে মেন যে সেটটা থাকবো মানে এ বি যে সেটটা থাকবে এইটা বাদ যাবে, ঠিক আছে। তো আমরা অঙ্কটার মধ্যে দেখি, আমি দুঃখিত এর জন্য, আমার খেয়াল ছিল না। তো দেখো আমাদের যে মূল সেটটা থাকবে, মানে ফাঁকা সেটের বদলে আমাদের যে মূল সেটটা থাকবে সেই সেটটা কি যাবে? বাদ যাবে। তো আমরা যদি আমরা দেখি এক্স ওয়াই জেড, এখন এক্স ওয়াই জেড আমরা কয়ভাবে লিখতে পারি? সবার প্রথম আমরা লিখতে পারি যেমন এক্স, ঠিক আছে। এই যে দেখো এখানে সবার প্রথম যে পুরা সেটটা আছে সেটা লিখছে, তারপর এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, তারপর কি এক্স ওয়াই জেড আর কি ফাঁকা সেট, ঠিক আছে। তো দেখো এইটা হচ্ছে কি পি এর উপসেট, আর এই যে পুরা সেটটাকে যদি আমরা বাদ দেওয়া দিই তাহলে এই শুধু যা থাকবো সেটা হইব কি প্রকৃত উপসেট, ঠিক আছে। মানে আমাদের যে সেটের উপসেট নির্ণয় করতে হবে পুরাটার বাদ দেওয়া যেটা থাকবো সেটি হইব কি আমাদের প্রকৃত উপসেট। ওই যে আমি তোমাদের বললাম, দেখো এখানে বইলা দিছে কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপসেটের সংখ্যা হবে 2n, আর প্রকৃত উপসেটের সংখ্যা কি হবে 2n - 1, ওই যে এক বাদ দেয়া। আশা করি এটা বুঝছো। এখন আসো সেটের সমতা। তো সেটের সমতা মানে বুঝায় যে দুইটা সেট সমতা মানে তো সমান, ঠিক আছে। দেখো
সেটের উপাদানগুলো ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। মানে সেটের উপাদান যদি তুমি উল্টাপাল্টাভাবে লেখো তাহলে কি সেটের কি কোনো ধরনের পরিবর্তন হয় না। দুটি সেটের উপাদান একই হলে সেই সেট দুটিকে সমান বলা হয়। মানে উপাদান সংখ্যা যদি দুইটা সেটের সেম হয় তাহলে দুইটা সেট কি সমান, বুঝছো? আর দেখো সেটের অন্তর, ডিফারেন্স অফ সেট, মানে অন্তর মানে তো তোমরা কি জানো, বিয়োগ। এখন যদি আমরা সেটের অন্তর করি তো সাপোজ আমাদের দুইটা সেট হচ্ছে, একটা সেট হচ্ছে 1 2 3 4 5 বিয়োগ 3 পাশে নর্মাল বিয়োগ, তো 3 3 বাদ আর 5 বাদ, তাহলে কি থাকবে 1 2 আর কত 4, মানে 3 বাদ আর কি 5 বাদ। তো এটাকে আমরা বিয়োগ না বলে বাদ বলবো, তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। মানে এখানে সেটের অন্তর তো এ বিয়োগ বি, এটাকে আমরা এইভাবে না বলে এ বাদ বি বলবো। তাহলে কি হইব দেখো, 1 2 3 4 5 এর এ সেটের উপাদান আর 3 5 হচ্ছে কি বি সেটের উপাদান। এখন আমরা যদি বাদ বলি তাহলে আমাদের সুবিধা, কারণ 3 3 কি যায় কাটা, মানে বাদ, আর 5 বাদ, তাহলে আমাদের বাকি থাকে 1 2 আর কি 4। এই যে দেখো, তাহলে আমাদের সেটের অন্তর্গত হচ্ছে 1 2 4। তো আমরা এটাকে বিয়োগ না বলে কি বলবো, বাদ বলবো, ঠিক আছে? এখন এখানে একটা অঙ্ক আছে, p সমান সমান x ট্রান্সলেট x 12 এর গুণনীয়ক। তো 12 এর গুণনীয়ক গুলা হয় 1 2 3 4 6 12। তো p সেটের উপাদান, তো আর q সেটের উপাদান বলছে x ট্রান্সলেট x 3 এর গুণিতক, মানে 3 এর নামতা এবং 12 এর সমান এবং ছোট, ঠিক আছে? p বাদ q নির্ণয় করতে বলছে। তো p সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 6 12 আর q সেটের উপাদান হচ্ছে কি 3 6 9 12। এখন আমরা p বাদ q করব, মানে p থেকে q বাদ দিব। তো আমাদের যেটা যেটা মিল থাকবে ওইটা বাদ। তো দেখো এখানে কি মিল আছে, 1 আছে তো 1 থাকবো, 2 এখানে আছে এখানে নাই তো 2ও থাকবো, তো 3 এখানে আছে এখানেও আছে, তাহলে কি 3 কি বাদ। তারপর দেখো 4 এখানে আছে এখানে নাই, তাহলে 4ও থাকবো, তো 6 এখানে আছে এখানেও আছে, তো 6 বাদ। তো এখানে 12 আছে, তো এখানে 12 আছে, তো 12 কি বাদ, ঠিক আছে? তো এখন তোমরা আমাকে বলতে পারো স্যার এখানে তো 9 না, এখন কি আমরা 9 লিখবো? না না, 9 তো লিখবো না, কারণ আমরা কি পুরোটা তো বাদে দিতেছি, যেহেতু এটা নাই তো নাই, কিন্তু 9 তো নর্মালি বাদ। যদি আমাদের এখানে 9 থাকে তাহলে এখানে কি 9 কি এমনি বাদ হয়ে যেত, ঠিক আছে? তো এখন দেখো আমাদের বাকি আছে কি 1 2 আর কত 4, ঠিক আছে? তাহলে আমাদের নির্ণয় সেট হচ্ছে 1 2 4। আর এখন আমাদের পরের যে সেটটা হচ্ছে সেটা হচ্ছে কি সার্বিক সেট। এখন সার্বিক সেট মানে কি? সার্বিক সেট মানে হচ্ছে কি ইউনিভার্সাল সেট, ঠিক আছে? ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেটের যেই সংজ্ঞাটা হচ্ছে সেটা হলো যে সেট সকল উপাদান যে সেটে বিদ্যমান, মানে নির্দিষ্ট সেটের উপসেট হয় ওই নির্দিষ্ট সেটকে তার সাপেক্ষে সার্বিক সেট, মানে সার্বিক সেট হচ্ছে কি ইউনিভার্সাল সেট মানে সকল সেটের উপাদান যে সেটে বিদ্যমান তাকে সার্বিক সেট বলে, ঠিক আছে? এটা তোমরা অঙ্ক করতে গেলে এটা বুঝবা। আর পূরক সেট এটা বলে কমপ্লিমেন্ট অফ সেট। এটা পূরক সেট হচ্ছে গিয়া মানে সার্বিক সেট থেকে যেটা বাদ দিবা ওইটা হচ্ছে কি পূরক সেট। মানে সার্বিক সেটটা তোমরা অঙ্ক করতে গেলে আরো ডিটেলস আমি আলোচনা করলে তোমরা বুঝবা, এতটুকু বুঝে রাখো। পূরক সেটকে ধরো এ সেটে যদি পূরক সেট নির্ণয় করতে বলে তাহলে এটাকে প্রাইম অথবা এ সি, আর এটা মানে হচ্ছে গিয়ে ইউ মাইনাস এ, ঠিক আছে? মানে ইউনিভার্সাল সেট থেকে তুমি এ সেট বাদ দিলে তুমি কি বের করতে পারবা? পূরক সেট, ঠিক আছে? এগুলো আমরা অঙ্ক করতে গেলে আরো ডিটেলস আলোচনা করব। তো এখানে একটা অঙ্ক আছে, যেমন ইউনিভার্সাল সেট দিছে আর এ সেট দিছে, তো আমাদের বলছে বি সেট দিছে এবং এ সি আর বি সি মানে পূরক সেট। এ সি মানে বলছে এ সেটের পূরক সেট নির্ণয় করতে, আর বি সি এটাকে দুইভাবে লেখা যায়, এইভাবে আর প্রাইম দিয়ে কি লেখা যায়, ঠিক আছে? এখন যেভাবে লিখে, তো এখন এটা মানে কি ইউ বাদ এ আর ইউ বাদ বি, তো এখন ইউ বাদ এ আর ইউ বাদ বি করবা, শেষ হয়ে যাবো। মানে এই যেগুলা তুমি বাদ দিবা 2 4 6 7 বাদ দিবা, 2 4 6 7 বাদ দিলে কত থাকে 1 3 5 7 তো বাদ, তাহলে 1 3 5, ঠিক আছে? তো আশা করি বুঝছি, এগুলো অনেক ইজি। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং বাকিগুলা করার চেষ্টা করবো। আজকে ভিডিওটা হয়তো অনেক বেশি বড় হয়ে গেছে, তোমরা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।